সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আর এই অনুষ্ঠানটি যারা সরাসরি আমাদের সাথে দেখছেন, আমাদের কমেন্ট করবেন। আর যারা মেইলের মাধ্যমে আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হবেন, মেইল ঠিকানাটি হলো gbchannel24@gmail.com। আর যেখান থেকে কমেন্ট করবেন, আপনার জায়গাটির নামটা একটু লিখে জানাবেন আমাদের। তো আমাদের আজকে ঈদ আনন্দ আড্ডার দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিনে আমাদের অনুষ্ঠান। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে অনেকে যুক্ত হয়েছেন। তো একে একে আমরা ওনাদেরকে স্টুডিওতে যুক্ত করে নিচ্ছি। আর আপনারা আমাদের সাথে থেকে কমেন্ট করবেন এবং অনুষ্ঠান কেমন হচ্ছে এটা জানাবেন। আর অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রথমে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান শেলী, সভাপতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতি, ঢাকা মহানগর। তো প্রথমে মিজানুর রহমান শেলী আমাদের সাথে যুক্ত হবেন। তো মিজানুর রহমান শেলী, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি গ্রিন বাংলা স্টুডিওতে। কেমন আছেন? একটু আনমিউট করে নিতে হবে, একটু আনমিউট করে নিতে হবে। অনেক ধন্যবাদ কিষান দা আপনাকে, গ্রিন বাংলা চ্যানেলের সঞ্চালক এবং আজকের পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে আজকের এই গ্রিন বাংলা চ্যানেলের ঈদ আড্ডা অনুষ্ঠানে সবাইকে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। সাথে থাকবেন। আমাদের সাথে এবার যুক্ত হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম রনি, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি বাসেস। উনি নিউ ইয়র্ক, আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তো রনি স্যার, ঈদ মোবারক, শুভেচ্ছা নেবেন। গ্রিন বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ঈদ আড্ডার এই অনুষ্ঠান গ্রিন বাংলা চ্যানেল আমাকে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাই। সঞ্চালক আমাদের যে দাদা সবসময় অনুষ্ঠান সঞ্চালক দায়িত্ব পালন করে আসছেন। বিগত যখন কিশোর হালদার অত্যন্ত চমৎকার অনুষ্ঠান করে থাকেন, উপস্থাপনা করে থাকেন। তো ঈদ আড্ডার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুদূর নিউ ইয়র্কের থেকে, ইউএসএ নিউ ইয়র্কের থেকে অনেকদিন আসলে আমি দেশের বাইরে প্রায় 6-7 মাস হয়ে যায়। তো ঈদের আমাদের এখানে অবশ্য তৃতীয় দিন, কারণ বাংলাদেশের একদিন আগে ইউএসএ সৌদির সাথে মিল রেখে এখানে ঈদের আমরা নামাজ পড়েছি। ও এখানে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন জানাই সবাইকে। এবং অনেক আশা করি ধন্যবাদ। ঈদের আনন্দটা, যে আড্ডাটা বেশ জমে উঠবে এবং সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। নিশ্চয়, সালাম নিশ্চয়। আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যার, সাথে থাকুন। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক বাসুদেব খাস্তগীর, বিশিষ্ট কলামিস্ট, লেখক, প্রাবন্ধিক ও গীতিকার। উনি চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন। তো বাসুদেব খাস্তগীর দাদা, আপনাকে ঈদ মোবারক এবং গ্রিন বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন আছেন আপনি? আমরা গ্রিন বাংলা পরিবার ভালো আছি এবং আজকে খুব খুশি হয়েছি যে আজকে আপনি যুক্ত হয়েছেন এবং আজকে সবাই যুক্ত আছেন। একটা ভালো অনুষ্ঠান হবে ধন্যবাদ। আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানে আছি। চট্টগ্রাম থেকে আমি আপনাদের স্বাগত জানাই। সবাইকে ঈদ মোবারক জানাই। আচ্ছা, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদ হাসান তুর্ন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। তো মাসুদ হাসান তুর্ন, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং গ্রিন বাংলা স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? আপনার কথাটা শুনতে পাচ্ছি না, কেন জানি না। আহ, আহ, আপনার সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা দেখবেন। আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না।
যদি সাউন্ড সমস্যা হয় তাহলে একটু বাড়িয়ে দেখবেন, যে অনেক সময় ডিভাইসের সাউন্ডের সমস্যা থাকে। এখনো কিন্তু শুনতে পাচ্ছেন, আর না হলে আপনি একটা ইয়ারফোন নিতে পারেন, একটা ইয়ারফোন নিয়ে কথা বলতে পারেন, কারণ আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আসলে। আপনি একটু ইয়ারফোন নিয়ে কথা বলার চেষ্টা করুন, তাহলে বোধহয় আমরা শুনতে পাবো। যদি ইয়ারফোন থাকে বাসায় তা একটু একটু ট্রাই করবেন। আচ্ছা, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। এবার আমাদের সাথে যুক্ত হবে সুশান্ত রয়। উনি হচ্ছে সঙ্গীত শিল্পী, রংপুর। সুশান্ত রয় আমাদের সাথে যুক্ত হবে। সুশান্ত রয়, ঈদ মোবারক এবং গ্রিনমালা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি সুশান্ত রয় হচ্ছে সঙ্গীত শিল্পী, রংপুর থেকে উনি যুক্ত হচ্ছেন। তো আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আপনি শেষ পর্যন্ত যুক্ত আছেন, এবং সুশান্ত রায় আজকে আমাদের গান শোনাবে। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন সবাই। তো আমরা আহ, আলোচনা চলে যাচ্ছি, সেখানে কথা হবে, গান হবে। আসলে এটা একটা বড় ধরনের আড্ডা হবে। আর আমি আবারও বলে রাখছি যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাই কমেন্ট করবেন, এবং কমেন্ট করার সময় কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রথমে আমি আহ, অধ্যাপক বাসুদেব খান স্থগির আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে ঈদের আনন্দ, এটা বাঙালিদের একটি আনন্দ উৎসব, আর শুধু মুসলিমদের পর্ব নয়। কারণ আমরা সবাই এখানে আনন্দে সম্পৃক্ত হয়েছি এবং আনন্দ করছি সবাই দ্বিতীয় দিনেও। তো আপনার ছোটবেলার ঈদের কোনো স্মৃতি যদি মনে থাকে, বা ছোটবেলায় কিভাবে ঈদ করতেন, এই বিষয়টি নিয়ে আমাদের একটু যদি শেয়ার করেন, বাসুদেব খান স্থগির। আহ, ধন্যবাদ আমাকে প্রথমে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকের অনুষ্ঠানের উপস্থাপক কিষান হালদার। আমি আপনাকে আহ, ঈদ মোবারক জানাচ্ছি। সে সাথে আমার সাথে আজকের এই অনুষ্ঠানে গ্রিন বাংলা চ্যানেলের অনুষ্ঠানে যারা যুক্ত আছেন, তারা সবাই খুব গুণী ব্যক্তি আমি যতটুকু দেখতে পাচ্ছি। অধ্যাপক মিজানুর রহমান শেলী, সভাপতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা মহানগর শাখার সভাপতি। তারপরে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম রনি, আশিস, নিউ ইয়র্ক শাখা, তিনি আমেরিকাতে থাকেন। এবং আমাদের সাথে আছেন মাসুদ হাসান তরুণ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। এবং আছেন সুশান্ত রায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, রংপুর। তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। তো যারা আমার সাথে এখানে রয়েছেন অনেকে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। সবার সাথে একেবারে সরাসরি পরিচিত না হলেও আসলে আমি দেখতে পাচ্ছি অধ্যাপক মিজানুর রহমান শেলী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা মহানগর শাখার সভাপতি। আমি যে সংগঠনটা করি কলেজ শিক্ষকতার এই পেশায় থেকে, সেটা হচ্ছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত আছি। আমি আমার এখানে চট্টগ্রামের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করেছি। গতবার বিভাগীয় চট্টগ্রাম যেটা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেখানে আমরা ঢাকাতে গিয়েছিলাম। উনার সাথে দেখা হয়েছিল কিনা আমার ঠিক মনে পড়ে না। তারপরও আমি মনে করি যে তিনি আমার সংগঠনের একজন আহ, লোক এখানে আছেন। তারপর বাশিস, তিনিও আমাদের লোক, এবং মাসুদ হাসান চূর্য, রাজনীতিবিদ, সঙ্গীত শিল্পী, সবাই আমার খুব কাছের মানুষ। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপক যে প্রশ্নটা আমাকে ছুড়লেন যে শৈশবের স্মৃতি, ঈদ, আসলে ঈদটা আমরা বলি যে কি আবহমান বাঙালির আমাদের যে উৎসবের যে ব্যাপার, সেটার মধ্যে আমরা জানি যে ঈদটা হচ্ছে একটা বাঙালি মুসলমানের একটা গুরুত্বপূর্ণ উৎসব। সেই উৎসবে শুধু বাঙালি মুসলমান এখানে যারা আছে তাদেরকে আন্দোলিত করে না, আমরা যারা এখানে বসবাস করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এটার আনন্দ উপভোগ করি। আমরা আসলে এখন নগর জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। আমাদের ছেলেবেলা যখন আমরা গ্রামে কাটিয়েছি, আমরা দেখেছি যে আমরা আসলে যখন ঈদ আসতো, আমাদের বন্ধু বান্ধব যারা গ্রামে আছে আমরা সবার বাড়িতে বেড়াতে যেতাম, ঈদের সেমাই খেতাম, এই বাড়ি থেকে ও বাড়ি, এই বাড়ি থেকে ও বাড়ি।
তো এই যে আনন্দ, সেটাতে আমরা কখনো আসলে বিভেদ বা পার্থক্য কখনো উপলব্ধি করিনি। ওই যে এই কি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান আছে যে, "আগে কি সুন্দর দিন কাটাইতাম।" হ্যাঁ? আমার মনে পড়ে আসলে একটা সুন্দর সময় আমরা একসময় অতিক্রান্ত করেছি। সেই সুন্দর সময়গুলোকে আমরা এখন আসলে খুব মিস করি। মনে করেন এখন ঈদ, কিন্তু আসলে সময়ের নানা ধরনের ব্যস্ততার কারণে, পেশাগত ব্যস্ততার কারণে বা এখানকার নানা ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে এই সেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য গ্রামে আর যাওয়া হয় না। যে বন্ধু-বান্ধব গুলো ছিল তাদের মধ্যে অনেকেই হয়তো আ বেছে নেই, বা অনেকে যারা আছে তারাও এখন নগর জীবনের নানা ধরনের ব্যস্ততার মধ্যে আছে। সেই সুযোগটা, অর্থাৎ ছেলেবেলার যে ঈদের আনন্দ, সে আনন্দটা আসলে কোনো কিছুর মাপকাঠিতে আমরা এটাকে আসলে তুলনা করতে পারি না। সে অপার আনন্দ আমরা এখন নগর জীবনে থেকে আমরা এটাকে উপলব্ধি করি। আসলে ঈদ মানে হচ্ছে আনন্দ, আনন্দ মানে সকলের আনন্দ। আমরা যখন এখানে শহরে বিভিন্ন জায়গায় ছেলে-মেয়েদের উচ্ছ্বাস, আনন্দ দেখি, তখন আ আমরা আমাদের সেই গ্রামীণ জীবনের শৈশবের ঈদের আনন্দকে এদের মাধ্যমে আমরা খুঁজে পাই। তো আমরা মনে করি যে ঈদ হচ্ছে একটা সর্বজনীন বাঙালির উৎসব। আমরা সকলেই এটাতে এই সকলেই এটাতে আমরা আনন্দিত হই, সকলেই এটাতে সম্পৃক্ত হই। হ্যাঁ? এটা এমন একটা উৎসব, যে উৎসব আমাদের সকলকে একই সূত্রে গঠিত করে। হ্যাঁ? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা আ এখানে এই উৎসবে শামিল আচ্ছা, হয়ে অনেক অ্যা অনেক ধন্যবাদ, নিজেকে অনেক আমরা ধন্যবাদ দাদা, গৌরবান্বিত অনেক মনে ধন্যবাদ। করি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ যে আসলে এই সেই কথাটি যে ঈদের অনুষ্ঠানটি এখন জি, আমাদের সবারই অনুষ্ঠান। এখানে আমরা সবাই আনন্দ করছি, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের যারা রয়েছেন সবারই হুম, ঈদের অনুষ্ঠানটা হুম, উপভোগ করছেন সবাই মিলে। তো আমি রনি স্যার আপনার কাছে আসতে চাইবো যে আপনি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং প্রায় আপনি বলছিলেন যে অনেক দিন যাবত এখানে রয়েছেন। তো ঈদের নামাজ পড়ার পরে আপনার সাথে আমার কথা হয়েছিল। তো আপনার কাছে প্রশ্নটি হলো যে আপনি বাংলাদেশে যখন ঈদ করেছেন, ঈদের জামাতে অংশ নিয়েছেন এবং নিউ ইয়র্কে যখন অংশ নিয়েছেন, দুটার ভিতরে কোনো আলাদা পার্থক্য বা আলাদা কিছু দেখতে পেয়েছেন কিনা? আপনার কি মনে হয়েছিল, রনি স্যার? জি, জি, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, একদম স্পষ্ট। আ বলুন। থ্যাংক ইউ আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে আ আমেরিকার নিউ ইয়র্ক একটি কর্মব্যস্ত জায়গা। এখানে সবাই ব্যস্ত। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি। আমি তো আপনি জানেন কিনা আমি এখানে ইমিগ্রেন্ট ভিসায় এসেছি মেয়ের কাছে। তো আমি ছুটিতে আছি যেহেতু আমি এখনো শিক্ষক। তো ছুটিতে আছি এবং আমাদের একজন বলেছেন যে নিউ ইয়র্ক শাখা না। আসলে আমি বাংলাদেশ শিক্ষকবাসীর সভাপতি এখনো আছি এবং প্রধান শিক্ষক হাই স্কুল এখনো চাকরি আছে আরো ৭-৮ বছর। তো আমার যে বিষয়টা হলো ঈদের যে আনন্দ, আমরা যারা আসলে শিক্ষক যখন আমরা Facebook এ দেখি যে এই 25% ঈদ বোনাস দীর্ঘ ২০ বছর পরিবর্তন হয়নি। বিভিন্ন শিক্ষকদের রনি স্যার, অ্যা রনি স্যার আমি একটু বলি স্যার, যে সেটা যে আমরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করব। আপনি এই ঈদের বোনাস নিয়ে আমি কথা বলবেন। বলতেছি জি, তো আমি তো একটু বলতেছিলাম যে পার্থক্য কোনো আছে কিনা? আপনি কি যে পেয়েছেন আমি এখানে বলতেছি যখন? তো হ্যাঁ, সেখানে বলুন। এখানে আসলে আমরা যারা প্রবাসী আছি অনেক বাংলাদেশী। তো আমরা যে ঈদের জামাতটা করেছি টমাস আলভা এডিশন হাই স্কুল মাঠে। এখানে বিশাল বড় মাঠ এবং কয়েক হাজার এবারেই নাকি সবচেয়ে বেশি আমার এই নিউ ইয়র্কে এই ১ম ঈদের জামাত এবং এখানে সাকিব আল হাসানও নামাজ পড়েছি শুনেছি। তো আমার সাথে দেখা হয় না। বিশাল মাঠ এবং কয়েক হাজার লোক এখানে সমবেত হয়েছে। এত বড় জামাত আমি বাংলাদেশে কখনো পড়িনি। আর ঈদের যে আনন্দটা আসলে এখানে আম সবাই তো আর পরিচিত না। বাংলাদেশের মতো অতটা আনন্দ লাগে না। প্রবাস তো প্রবাসী। কিন্তু আমি সবসময়ই বাংলাদেশ দিকে আমার মনটা পড়ে থাকে। তো এখানে আগের দিন থেকে আনন্দ শুরু হয়। রাস্তা ব্লক করে দিয়ে বিভিন্ন গান বাজনা উৎসব আসলে ছিল। হ্যাঁ, এখানে যে আমি বাংলাদেশেই কমফোর্ট ফিল করছিলাম যে বাংলাদেশের মতো আর এত আনন্দ কিন্তু এখানে পাই নাই। যদিও আমার সাথে আমার নিকট আত্মীয় কিছু আমাদের কয়েকজন ছিল। কিন্তু অনেকেই তো আসলে পরিচিত না। এবং বাংলাদেশটাকে যেভাবে আমরা ফিল করি
যে দেশকে আমরা মার মতো ফিল করি, সেটা কিন্তু এখানে হয়ে ওঠে না প্রবাস জীবনটা। আর এই ঈদের দিনও কোনো ছুটি নেই বা এখানে। কারণ এখানে তো বিদেশিরা যারা সারা বিশ্বের লোকজন তো এখানে আসে, কাজ করে, অফিস চলতেছে। কোনো ছুটি কিন্তু নেই। ফলে ঈদটাকে ওইভাবে অনুভূত হয় না। অনেকে আবার ঈদের নামাজ পড়েও কাজে যায়। আবার অনেকে আমরা ছুটি কাটাই, যারা আমরা কাজ করি বা চাকরি করি। তো আনন্দ তো ঈদ আসলে ঈদের আনন্দ সবার জন্যই সমান হওয়া উচিত এবং সেটা ধনী গরিব সবাই উপভোগ, কিন্তু বিদেশে এখানে একটু অন্যরকম। সবাই যার যার মতো নামাজ পড়ে ঘরে ফিরছে, কেউ ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, আমরাও করছি। কিন্তু বাংলাদেশের মতো অতটা কিন্তু আমার কাছে আবেগ ঘনভাবে রনি করতে স্যার, পারে। আরেকটা ব্যাপার একটু জানার ইচ্ছা আমার, যে সেটা হলো যে আমরা দেখি যে বাংলাদেশে ঈদের নামাজের পরে আমরা একটা মেলা দেখতে পাই, যে সেখানে সবাই কোলাকুলি করে, সেখানে কেনাকাটা করে, ছেলেমেয়েরা বিভিন্ন রকম জিনিস কিনে খায়। তো এখানে কি এরকম কোনো ব্যবস্থা ছিল কিনা? এখানে এ মা ঈদের মাঠের সাথে এরকম ছিল না। তবে ঈদের জামাত আ একটু ব্যতিক্রম ছিল যে, আমাদের ঠিক পিছনেই আ মহিলাদের বিশাল জামাত আমাদের সাথে সংযুক্ত হয়েছে। উম মেয়েরা বা মহিলারা তারা তাদের মতো জামাতে পিছনের সারিতে তারা অংশগ্রহণ করছে। পিছে আলাদা একটা ছিল। কোন পর্দা ছিল না। এটা একটু আচ্ছা, ব্যতিক্রম লাগছে এখানে। ঈদের আচ্ছা, মধ্যে তারা যদিও এখানে মসজিদ আছে, মসজিদে আলাদা নামাজ পড়ে। কিন্তু ঈদের মাঠে তারা বিশাল অনেক উম এই যে মহিলাদের নামাজ পড়ার একটি জামাত আমরা দেখতে পাচ্ছি এখানে। আর মেলার যে কথা আচ্ছা, বলছেন, মেলা এখানে এরকম যেমন ওই যে মাঠে মেলা থাকে বা বার্ষিক খাওয়ায় এরকম না। তো মেলা পার্বণ হয় বিভিন্ন, এটা ঈদের আগে পরে হইছে বা হবে। কিন্তু ঈদের মাঠে আশেপাশে কোনো এরকম মেলা আমার চোখে পড়েনি। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। সাথে থাকবেন আপনি। এবার আমি আসবো হচ্ছে হাসান মাসুদ টুন্নু, আপনার কাছে আসবো। আপনি নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হাসান মাসুদ টুন্নু, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু কথা বলবেন, কথা বললে আমি বুঝতে পারবো যে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন হাসান মাসুদ, মাসুদ হাসান? এখনো কিন্তু আপনার কথাটি আমরা শুনতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে কেন আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আসলে। আপনার মাইক্রোফোনটি সমস্যা হলো কিনা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, একটু আনমিউট করতে হবে। আপনি মিউট করে ফেলেছেন, আপনি আনমিউট করুন। হ্যাঁ, এবার এবার বলুন দেখি। যদি ইয়ারফোন থাকে তা মুখের কাছে নিয়ে বলবেন, তাহলে আমরা শুনতে পারবো কিনা একটু দেখি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওটা খুলে ফেলুন দেখি, খুললে গিয়ে আনপ্লাগ করুন। ওটা খুলে কথা বলুন তো, দেখি শোনা যায় কিনা। এখন বলুন। শুনতে পাচ্ছে না, খুবই দুঃখজনক যে ওনাকে আমরা একেবারে শুনতে পাচ্ছি না। সমস্যাটি কোথায় বুঝতে পারছে না আসলে। এখান থেকে স্টুডিও থেকে কিছুই করার নেই, কারণ আপনার ডিভাইসের সমস্যা থাকলে আমরা এখান থেকে কিছু করতে পারবো না। তো আপনি একটু দেখুন যে যদি কোনোভাবে অন্য একটা ডিভাইস থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন, সেটাও হতে পারে। ল্যাপটপ থেকে অথবা অন্য কোনো মোবাইল থেকে, অনেক সময় আপগ্রেড থাকে না। আমরা সাউন্ডটা একেবারেই পাচ্ছি না, কারণ আপনার কথা তো আমরা শুনতে চাই। তো আপনি একটু ট্রাই করুন, আমরা আসছি আপনার কাছে। এবার আমি মিজানুর রহমান মিজানুর রহমান শেলি, আপনার কাছে আসতে চাইবো। আপনি গাড়িতে ছিলেন, তারপর যুক্ত হয়েছেন। তো আপনার কাছে প্রশ্নটি হলো যে, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আপনি সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর। তো বারবার আপনি শুনতে পাচ্ছেন বোধহয়, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিষানদা শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, আমার আমার প্রশ্নটি হলো যে আমাদের আপনি একটা বড় দায়িত্বে রয়েছেন। তো শিক্ষকরা সবসময় বলে আসছিল যে এবারে দেওয়া হয়তো একটি ভালো কিছু হবে, বোনাসটা হয়তো 20% থেকে 100% উন্নীত হবে, যেহেতু মাননীয় নতুন শিক্ষামন্ত্রী আসছেন। কিন্তু সেখানেও সেটা হলো না। তাই শিক্ষকরা খুব হতাশ হয়েছেন, এবং আমরা দেখেছি যে ঈদের দিনে কালো পতাকা নিয়ে মিছিল হয়েছে। তো এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন, মিজানুর রহমান সেলিম? আহ, অনেক ধন্যবাদ কিষানদা আপনাকে, এবং সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন, আমি সবাইকে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজকের এই ঈদ আনন্দ আড্ডায় আমাকে সংযুক্ত করার জন্য গ্রিন বাংলা চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সঞ্চালক সহ সকল কর্মকর্তা এবং যারা এর সাথে পরিচালনায় আছে। আমরা আমাদের যারা আজকের এই আলোচনা ইতিমধ্যেই আপনি শুনেছেন যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আমাদের সারা বাংলাদেশের আমরা বলি এমপিভুক্ত প্রায় 5 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যারা সবসময়ই আমাদের সাথে কাজ করেন এবং শিক্ষার আজকে যেই অবস্থান, বিশেষ করে আমরা শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট আছি সকলের একটি প্রাণের দাবি ছিল যে আমরা যেন শিক্ষার বিষয়টি আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন সময় আমরা সরকারের কাছে পেশ করেছি, কিন্তু আমরা এর কোনো রকম কে বলে সরকারের কাছ থেকে আমরা কোনো রকম আমি বলি যে আশ্বাস অথবা কার্যকরী কোনো আপনার পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি। এবং আপনি যেটি উল্লেখ করেছেন বোনাস, আমরা দীর্ঘদিন যাবৎ সেই আজ থেকে প্রায় 21 বছর আগে যেই 25% আমাদের যে আপনার শিক্ষার বোনাস শিক্ষকদের জন্য 25% এবং কর্মচারীদের জন্য 50% যে আপনার বোনাস দিয়ে আসা হচ্ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর রয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি এবং বর্তমান সরকার, আমরা বলি শিক্ষা বান্ধব সরকার, এবং শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, কিন্তু আমরা এর কোনো রকম সদুত্তর পাইনি অথবা কোনো রকম আশ্বাস আমরা পাইনি। তো এটি আমাদের শিক্ষক সমাজ, আমরা দীর্ঘদিন যাবৎ আজকালকার যে বাজার দর সেই অনুযায়ী আমরা জিনিসপত্রের মূল্য থেকে শুরু করে আমাদের সকল বিষয় কিন্তু আমাদের জীবন মান মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আমরা আমাদের নাবিশ্বাস চলে আসছে। তো সেই দিক থেকেও কিন্তু আমরা এই বোনাসটি আমরা আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়, মাউসি, ডিজি মহোদয় সহ আমরা বিভিন্ন সময়ে সকলের সাথে কথা বলেছি, কিন্তু এই বিষয়টি আজ পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা না পাওয়ায় আমরা অত্যন্ত হতাশ এবং আমরা মনে করি যে ইতিমধ্যেই নতুন সরকার ক্ষমতায় এসছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা আশা করি আমাদের এই বিষয়টি সরকার দ্রুততার সাথে অন্তত আগামী কোরবানি ঈদের আগে আমরা যেন আমাদের শতভাগ ঈদ বোনাস আমরা পাই, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন, সাথে থাকুন। আমি রনি স্যারের কাছে একটু আসবো। রনি স্যার আসলে বেশি সময় থাকতে পারবেন না, ওনাকে আমরা ওনার কথা শুনবো, তারপর আমরা আবার আলোচনা আসবো। তো রনি স্যারের কাছে আমার প্রশ্নটি হলো যে এই ঈদ উল ফিতরের অনুষ্ঠানে শিক্ষকরা কিন্তু 25% পেলো। আপনি এটা নিয়েও কথা বলেছেন যে 25% বাড়ানো হোক, এটা দিয়ে হয় না, কিন্তু তারপর এটা হয়নি। কিন্তু আমার প্রশ্নটি হলো যে আগামী যে ঈদ উল আজহা, সেখানেও একটি বড় খরচের ব্যাপার রয়েছে, সেখানে পশু কোরবানির ব্যাপার রয়েছে। তো সেখানে তো আর এই টাকা দিয়ে আসলে শিক্ষকদের চলবে না। তাহলে শিক্ষকরা আসলে কি করবে? এবং এই বিষয়টি দেখভালের দায়িত্ব আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, উনি আগে উপমন্ত্রী ছিলেন, এবং আমাদের চাপা আপা রয়েছেন উপমন্ত্রী হিসাবে। কিন্তু সেখানেও তো কোনো সমাধান হচ্ছে না, ওরা কথা দিয়েও তো কথা রাখলেন না। তাহলে এখন শিক্ষকরা কি করবে? আর আপনারা নেতা হিসাবে আপনারা কি ভাবছেন? শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের মতামতটা কি? জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমরা 2023 আমাদের কিন্তু একটি আন্দোলন ছিল, প্রেস ক্লাবে ছিল, এবং সেখানে আমরা 2004 সালের জানুয়ারি থেকে 25% ঈদ বোনাস পেয়ে আসছি আমরা। এই দীর্ঘ 20 বছর হলো। আমি শর্টে বলে দিই যে এই 20 বছরও এই এই আমাদের ঈদ বোনাসের পরিবর্তন হলো না। এটি খুবই দুঃখজনক, বেদনাদায়ক শিক্ষক সমাজের জন্য। আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি,
জাতীয়করণে শিক্ষা জাতীয়করণে আন্দোলন সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু শিক্ষা দর্শন করতে হবে জাতীয়করণ এই স্লোগানটা আমরা করোনার সময় 20 সালে আমরা সামনে এনেছিলাম। অনেকগুলি সংগঠন আমাদের মাঝে দাবি আসলে সবারই একটু এবং অভিন্ন। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মাঠে থেকে এই দাবিটা সামনে আনতে পারিনি এবং প্রধানমন্ত্রীর সাথে আমাদের চাওয়ার মতো চাইতে পারিনি। এটা হলো বেদনা। কারণ আমরা যখন চাই একটি অপোজিশন পার্টি বা কারা নেগেটিভ কথাবার্তা বলে। এটা আমরা বিগত দিনে দেখে আসছি। এবং যারা আন্দোলন করে তারা আবার ক্ষতিগ্রস্ত। আমিও হয়েছি, আবার অনেকেই হয়েছে। তো মিজানুর ছেলে ভাই যেটা বলেছেন একজন শিক্ষক নেতা হিসেবে ঠিক আছে, কিন্তু আমি এখন দেশের বাইরে আছি ৭ মাস প্রায়। তো এই সময়ে সরকার পরিবর্তনের যে বিষয়টা হয়েছে একই সরকার, আওয়ামী লীগ সরকারও ছিল। অনেক বছর ধরেই আছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা এই বার্তাটা পৌঁছেছি। সংসদে মহান সংসদে অনেক এমপিরা কথা বলেছে। কিন্তু 25% ঈদ বোনাস পরিবর্তনটা কেন হচ্ছে না? এই সরকার অর্থনৈতিক সংকটে আছে এরকম না। এটা একটা মানসিকতার ব্যাপার। এটা মেন্টালিটির ব্যাপার। যে ঈদ আসলে শিক্ষকদের আসলে মনে কোনো আনন্দ থাকে না। এই যে কুরবানি ঈদ আসতেছে সামনে, এটি কুরবানির এই 25% বোনাসে ৳২,০০০ ৳৩,০০০ হয় তাদের মূল বেতনের এবং কর্মচারীরা 50% পায়। এই যে একটা বৈষম্য রয়েছে এই কথাগুলো আসছে সবাই জানে, কিন্তু আসলে পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? এটা বিএনপি সরকার ২০০৪ সালের জানুয়ারি থেকে চালু করেছিল। তখন তারা এটা শুরু করেছিল। এটা আর পরিবর্তন করবে না। মনে হচ্ছে এমন একটা জিদ নিয়ে বর্তমান সরকার বসে আছে কিনা আমি জানি না। তবে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা খালি কিছুদিন হইলেই একটা আন্দোলন দেন। আমরাও দেই। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসে আমরা আজ পর্যন্ত পারলাম না এটা ভালো করে বুঝাইতে। আপনি দেখেন কোন শিক্ষক নেতা দাবি করে আমি আওয়ামী লীগের নেতা, আমি কি মুখোমুক্ত আমি জাতীয় নেতা। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসে জাতীয়করণ নিয়ে বা শিক্ষকদের দাবি নিয়ে আদায় করছে এরকম কোনো রেকর্ড নেই। কেউ হয়তো একটা বই লিখছে, এই একটা এম souvenir বের করছে এটা দিল। কিন্তু আসলে আমরা আসলে শিক্ষক নেতা হিসেবে লজ্জিত। আমি বিশেষ করে আমারটাই বলি। আমি প্রায় ২৪ বছর হইল জাতীয়করণের কথা বলি, শিক্ষকদের অধিকারের আদায়ে কথা বলি, রাজপথে আন্দোলন সংগ্রাম। এ করতে গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছি। বিভিন্ন বদনাম উপহার হিসেবে পেয়েছি। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের এই জাতীয়করণের দাবি সহ আপনার এই বৈষম্যগুলি যেমন 25% বোনাস পরিবর্তন, আমাদের অন্যান্য যে দাবিগুলি আছে এগুলি সামনে আনা দরকার। আমাদের বদলি নেই। অনেক শিক্ষকরা বদলির কথা বলে দূর-দূরান্তে ৫০০-৬০০ মাইল দূরে চাকরি করে। এখন শুনি বদলির প্রক্রিয়া হচ্ছে। আসলে কবে কি হবে জানি না। তবে ঈদ আসলে যে শিক্ষকদের মনে আনন্দ থাকে না, বেদনা, তাদের আবেগ ঘন অবমনের ভিতরে একটি বেদনার ছায়াপাত পড়ে যায়। এটা খুব দুঃখজনক। আর কুরবানি ঈদ আসলে তো তারা পশু কুরবানি দিতে পারে না। অন্যরা দেয়। তাদের মাংস তাদের দিকে ছেলেমেয়েরা কাঁদে এবং আমরা আমাদের স্ত্রী-পুত্রকে ভালো একটি জামা-কাপড় দিতে পারি না। এটা খুব দুঃখজনক। এই বিষয়গুলি আপনারা যারা সাংবাদিক আছেন বা মিডিয়া আছেন বা যারা দেশে আছেন, আ সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাবিটাকে জোরালো করা উচিত। আমরা মনে করি কি একটি দাবি করলে রাজপথে নামলেই সরকার বিরোধী। এমনটি নয়। কেউ এটা অপপ্রচার করে। পৃথিবীর সকল দেশে পেশাজীবীদের অধিকার আদায়ের জন্য কিন্তু সংগঠন আছে। আমরা ইউএসএ দেখি। এখানেও বাংলাদেশি কমিউনিটি আছে। পেশাজীবীদের সংগঠন আছে। দাবি তো করতেই পারে। পৃথিবীর সকল দেশে আছে। কিন্তু বাংলাদেশে আমরা শিক্ষকরা মনে হয় একটি আ অবহেলিত জাতি হিসাবে জাতি গড়ার কারিগর বলা হলো কিন্তু অবহেলিত রাখা হচ্ছে। এবং নতুন কারিকুলাম আ বাস্তবায়ন করতে হলে শিক্ষকদেরকে একটা হ্যান্ডসাম স্যালারি ভালো স্যালারি দেওয়া উচিত। তাদেরকে যদি ক্ষুধার্ত রাখা হয় এই ক্ষুধার্ত শিক্ষক দিয়ে এ ভালো কিছু আশা করা যায় না। সেইজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, শিক্ষকদের দিকে অত্যন্ত একটু নজর দিন এবং ঈদ বোনাসটা আগামী ঈদুল আজহার আগেই যেন পরিবর্তন হয় এই দাবি আমি জানাই আপনার মাধ্যমে। যেহেতু গ্রিন বাংলা এই চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয়। আর কিশোর হালদার আপনি তো একজন শিক্ষক কিন্তু এটা অনুষ্ঠানটা পরিচালনা করেন, সবাই দেখে। এইজন্য যারা এখানে দর্শক আছেন জড়িত সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। এবং আমি একটি অনুরোধ করব আপনারা যদি সকলে মিলে যারা সরকার অনেকে বলে যে আমার সংগঠন সরকার বিরোধী সরকার এরকম আমরা মনে করি না। পেশাজীবী সংগঠনে কোনো দল থাকতে পারে না। হ্যাঁ, যে সরকার সমর্থন থাকতে পারে। আমরা সরকার বিরোধী না। আমাদের দাবিটা সরকার বিরোধী যেতে পারে কিন্তু আমাদের নৈতিক সমর্থন সরকারের প্রতি থাকবে। আর আমি বিশ্বাস করি আমার দাবিটা ছিল বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন করতে হবে জাতীয়করণ। এই স্লোগানটা কিন্তু অনেক সামনে এনেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীকে আমাকে বুঝাইতে সুযোগ আমি পাইনি।
সঠিক বোঝানো না কারণেই আমরা কিন্তু দাবিটা আদায় করতে পারি না। আর আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতীয় দাবি পূরণ হবে। কিন্তু সেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে সেখানে কাজটি করতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমি একটু ব্যস্ত আ থাকায় আমাকে যেতে হবে। আ একটু কাজ আছে। আপনাদের আবারও আচ্ছা, দেখা হবে, কথা হবে সময় আচ্ছা, নিয়ে। অনেক ধন্যবাদ রনি স্যার, আপনি আমাদের সাথে ছিলেন নিউ ইয়র্ক থেকে। তো আবারও বলছি যে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিক্ষকদের জন্য যে কাজটি করছেন আপনি করবেন। আর ডিএন বাংলা চ্যানেল তো শিক্ষকদের পাশে সবসময় ছিল, এখনো আছে। আশা করি থাকবো সবসময় আপনাদের সাথে। তো আমি ভালো একটু থাকবেন কথা আর কি। দাদা শেষ করে হ্যাঁ, দিব। হ্যাঁ, হ্যাঁ, অনেক বলেন। শিক্ষকরা বলে আপনি তো বিদেশে আছেন, আপনি কেন বা দরকার? আসলে এই জাতীয়করণের যে দাবিটা, এটা কিন্তু পৃথিবীর যেকোনো জায়গা থেকে কথা বলা যায়। এটি একটা স্লোগান বঙ্গবন্ধু শিক্ষা দর্শন করতে হবে জাতীয়করণ বা শিক্ষকদের দাবি মেনে নেন। এটা কিন্তু পৃথিবীর যেখানে লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপ যেখানে বসেই কিন্তু করা যায়। কারণ শিক্ষকদেরকে ভালো থাকলে শিক্ষা ভালো থাকবে, জাতি ভালো থাকবে। একটি চক্র শিক্ষাকে ধ্বংস করার জন্য নেমেছে। আমরা মনে করি এই কারিকুলাম এখন আছে, কালকে আবার চেঞ্জ এভাবে চলে। একটি আ গণমাধ্যম বা জনগণকে নিয়ে আলোচনার মাধ্যমে করলে এবং শিক্ষকদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে যদি কারিকুলাম করা হয় বা তাদেরকে একটি আ মা সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে নিয়ে ট্রেন আপ করে কাজ করা হয়, তাহলে তো এরকম হয় না। তো আমার মনে হয় শিক্ষাকে ধ্বংস করার জন্য একটা চক্র কাজ করছে। এইজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ শিক্ষা বাঁচাই, দেশ বাঁচাই, জাতিকে বাঁচাই। আর শিক্ষক সমাজ যেটা বলছেন, আপনার সরকারের বিরুদ্ধে বা ফেসবুকে আমেরিকায় কিন্তু ফেসবুক আছে। পৃথিবীর সারা দেশে ফেসবুক। কিন্তু এত সময় নাই। We have no time to use ফেসবুক always. তো এই সবসময় অলওয়েজ ফেসবুকে না থেকে আপনারা কাজ করেন। আগে নিজের যে শিক্ষকতার কাজটি সঠিকভাবে করেন। দেখবেন যে আপনার দাবি আদায়ের জন্য আপনি পেশাগতভাবে কাজ করতে পারবেন। আপনি ফাঁকি দিবেন, আমি ফাঁকি দিব, তাহলে দাবিও করতে পারবেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভালো বুঝে। সেইজন্য আমরা এখন কি করব? আমাদের পেশাগত যে কাজটা, শ্রেণীকক্ষে পাঠদান এটা আমাকে করতে হবে। এবং সেটি করে আমরা দাবি আদায়ে মাঠে নেমে যাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আমাকে পাবেন। আমি আপনারা বড় আন্দোলন সংগ্রাম দিবেন, দাবি আদায়ের জন্য আমি চলে আসবো। আমার সবসময় আমি শিক্ষকদের অধিকারকে প্রাধান্য দেই। শিক্ষক আমার প্রাণের মানুষ এবং আমি নিজেও শিক্ষক। আর বাংলাদেশ আমার মা, মাতৃভূমিকে আমি ভালোবাসি। এবং শিক্ষকদের এই দাবি আদায়ের জন্য যদি আমার জীবনও দিতে হয়, আমি সেটা দিতে প্রস্তুত আছি। তবু শিক্ষকদের সম্মান আমি সবার উপরে স্থান দিই। সবাই ভালো থাকবেন। আচ্ছা, এবং গঠনমূলক সমালোচনা আমরা করব। ফেসবুকে অনেকে বিরোধিতা করি, মুখকে দালাল বলি। এই শব্দগুলো দিয়ে আমরা বাদ দিই। আপনার সঠিক সংগঠন, সঠিক নেতৃত্ব বাছতে হবে। বেছে নিতে হবে। কে ভালো, কে কাজ করবে এটা আপনারাও জানেন। কিন্তু সেটাকে সঠিকভাবে নেতৃত্ব দিবেন এই প্রত্যাশা করি। সবাইকে আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সালাম অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমরা এবার একটি গান শুনবো সুশান্ত রায়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো সুশান্ত রায়, কোন গানটি প্রথমে শোনাবেন আপনি? সুশান্ত রায়কে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখন কোন গানটি দিয়ে শুরু করবেন? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ও, আচ্ছা। ওরে চাতক প্রায় নিশি, আমি চেয়ে আছি কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হয় নিশি, যে আছে কালো শশী। চাতক প্রায় হয় নিশি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। অনেক ধন্যবাদ সুশান্ত রয়। একটা চমৎকার লালন গীতি শুনলাম। আমি একটু জানিয়ে রাখি যে সুশান্ত রয় ও রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছে। তো ও গান শিখেছে 12 বছর বয়সে আশিনগর যে গুরুগৃহ, সেখানেও লোকসঙ্গীতের তালিম নিয়েছে এবং শিল্পকলা একাডেমিতে বর্তমানেও গান শিখছে। তো ওরা একটি বড় ব্যাপার হচ্ছে যে ও 2021 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করেছিল এবং সেখানে 3টি ইভেন্টে সে প্রথম স্থান অধিকার করে। এর ভিতরে ছিল লোকসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত এবং দেশাত্মবোধক গান। তো এরপরে ও ম্যাজিক বাউলিয়ানা 2022 সালে অডিশন দিয়েছিল এবং নিয়মিতভাবে অনুষ্ঠান এবং মঞ্চে গান করে আসছে। এবং ও আহ, সবচেয়ে বড় ওর একটা অ্যাচিভমেন্ট হচ্ছে মাছরাঙা টেলিভিশনে কিন্তু সে একটি লাইভ প্রোগ্রাম করেছে। আর ইউটিউব চ্যানেলে তো গান করছে, আজকে যেমন আমাদের সাথে গান করছে, গ্রিন বাংলা চ্যানেলে আছে।
তো আমরা আশা করি যে ভবিষ্যতে সুশান্ত রায় একজন ভালো শিল্পী হবে এবং গান গেয়ে সবার মন ভরিয়ে দেবে, সেই প্রত্যাশা আমাদের রইল। তো সুশান্ত রায় আশীর্বাদ যদি করবেন আহ, আপনি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা এটা একটি প্ল্যাটফর্ম, এখানে অনেক দর্শক শ্রোতা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি একটু জানিয়ে রাখি, আমি কমেন্টগুলো আসলে দেখাতে পারিনি বা শোনাতেও পারিনি। তো আমাদের সাথে এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে যুক্ত রয়েছেন সবাই। তো প্রথমে জানিয়ে রাখি যে আমাদের খুলনা থেকে রয়েছেন অরূপ এবং নাসির, লিখেছেন যে আমরা খুলনা থেকে অনুষ্ঠান দেখছি। গ্রিনমানা চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ঈদ মুবারক। আচ্ছা, চমৎকার আয়োজন, শিক্ষক নেতাদের কথা শুনলাম এবং একটি গানও শুনলাম। তো সুশান্তকে ধন্যবাদ এমন সুন্দর গান করার জন্য, আরও গান শুনতে চাইবো। তো খুলনা থেকে আপনারা রয়েছেন, সাথে থাকুন, নিশ্চয়ই গান আমরা শুনবো সময় যদি পাই। তো আমাদের সাথে রংপুর থেকে রয়েছেন সুরাইয়া এবং খাদিজা, লিখেছেন আমরা রংপুর থেকে রয়েছি, রংপুরের ছেলে সুশান্ত। সুশান্ত একটি প্রোগ্রাম আমরা স্কুল মাঠে দেখেছিলাম, আমি কিন্তু জানি না কোন স্কুল মাঠ। তো সুশান্ত খুব চমৎকার গায়, বয়স কম, আশা করি ভবিষ্যতে সে আরও ভালো গাইবে। সাথে আছে দিনমানা চ্যানেলের সবাইকে ঈদ মুবারক। তো আপনারা রংপুর থেকে রয়েছেন, আর সুশান্ত রায় তো রংপুর থেকেই আমাদের সাথে যুক্ত আছে। তো অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আমাদের সাথে সিলেট থেকে রয়েছেন রুদ্রাশিস এবং গাজী হাবিবুর রহমান, লিখেছেন যে আমরা সিলেট থেকে অনুষ্ঠান দেখছি। গিনমানা চ্যানেলকে ধন্যবাদ, কিষান্দাকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য, সবাইকে ঈদ মোবারক। আর সাথে আছি আমরা, আরও গান শুনতে চাই। আচ্ছা, সাথে থাকুন, নিশ্চয়ই গান হবে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে রয়েছেন আজিজুর এবং শাহিদা বেগম, লিখেছেন আমরা চট্টগ্রাম থেকে অনুষ্ঠান দেখছি এবং সাথে রয়েছে চমৎকার অনুষ্ঠান, সবাইকে ঈদের শুভেচ্ছা, আরও গান শুনতে চাইব। নিশ্চয়ই গান শুনবেন, সাথে থাকুন। আমাদের সাথে বরিশাল থেকে রয়েছেন বদিউল সরি এবং বাসন্তীকর, লিখেছেন যে আমরা বরিশাল শহর থেকে আছি সাথে। চমৎকার উপস্থাপনা, অনুষ্ঠান সুন্দর হচ্ছে, দু একটি গান আরও হলে ভালো হয়। আর নিশ্চয়ই আমরা গান শুনবো আর কথাও শুনবো, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন, তো সাথে থাকুন আপনারা। তো আমাদের সাথে বরগুনা থেকে রয়েছেন নিয়মিত দর্শক ইয়াসিন এবং আফসার, লিখেছেন যে আমরা বরগুনা থেকে রয়েছি, অনুষ্ঠান দেখছি, এখানে একটু বৃষ্টি হচ্ছে, তারপর অনুষ্ঠান সাথে আছি এবং শেয়ার করেছি, সবাই দেখছে। আচ্ছা, সাথে থাকুন, আপনারা বরগুনা থেকে রয়েছেন। আর অনুষ্ঠান কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, সাউন্ডে কোনো সমস্যা হলে তাও জানাবেন। তো সাথে থাকুন আপনারা। আর আমাদের সাথে স্ক্রিনে আপনারা অনেকেই আসলে স্ক্রিনে কেন কমেন্ট করছেন জানি না, অনেকেই কিন্তু অনুষ্ঠান দেখছেন। আমি অনুরোধ করব, যারা অনুষ্ঠান দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের যারা গেস্ট রয়েছেন ওনারাও আহ, আমার মনে হয় যে সম্মানিত হবেন। তো আমাদের সাথে রয়েছেন বিধানচন্দ্র বিধান, আহ, দাদা বিধানচন্দ্র মণ্ডল বিধান, লিখেছেন যে বেস্ট উইশেস দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন, সাথে থাকুন। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় দিদি শাহিদা পারভিন রেখা, লিখেছেন অভিনন্দন ও শুভেচ্ছা সহ ঈদ মোবারক সকল গুণীজনকে, আপনাকে ঈদ মোবারক, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমাদের সাথে আরও অনেকেই রয়েছেন, আমি সব কমেন্টগুলো এখন শোনাতে পারছি না কারণ সময় কম। তো আমি বাসুদেব খাস্তগি দাদা আপনার কাছে আসতে চাইবো। আহ, বিষয়টি হলো যে একটু আগে আমরা শুনলাম যে বাংলাদেশের প্রায় 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক সমাজ যারা রয়েছেন, ঈদের বোনাস নিয়ে অনেক কথা হয়েছে, ঈদ ভালো কাটছে না এরকম আমরা দেখেছি যে মিছিলও হচ্ছে। তো এই বিষয়টি দেখভালের দায়িত্ব যারা রয়েছেন শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না বা হয়নি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে, যে কি হওয়া উচিত, কেন এমনটি হচ্ছে না? শিক্ষকরা বারবার কেন রাস্তায় নামবে, কেন এই সামান্য কয়টি টাকার জন্য তারা বারবার রাস্তায় নেমে কথা বলতে হবে? এই বিষয়টিতে আসলেই দৃষ্টি কটু মনে হয়, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে আমার আগে দুজন আলোচক, জনাব মিজানুর রহমান সেলিম এবং নজরুল ইসলাম রনি, খুব সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমি খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্যটা আমরা শুনেছি। তারা যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আসলে মূলত আমাদের কথা। আমি ব্যক্তিগতভাবে আসলে এইগুলো নিয়ে আপনি যদি দেখেন যে আমি প্রতি বছর কোনো না কোনো সময়ে এগুলো বিষয় নিয়ে আমি পত্র-পত্রিকায় অনেকগুলো আমি কলাম লিখেছি। গতবারও আমার আ এ নিয়ে একটা লেখা পত্রিকায় ছাপা হয়েছে ঈদের আগে।
এগুলো হচ্ছে আসলে খুব পুরনো কথা। এগুলো বলতে আমার আসলে তেমন একটা এখন আর তেমন একটা আমি উৎসাহ বোধ করি না। কারণ অনেক সংগ্রাম, অনেক আন্দোলন, অনেক কিছু হয়েছে। কিন্তু না দাদা, আসলে আমি দাদা দাদা বাংলাদেশে একটু একটু জি। থামাচ্ছি বাসুদেব দা। সেটা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমরা পুরোনো দিকে যাব না, পুরোনো কথাগুলো না বলে আমার কথা হলো যে এটা দেখভালের দায়িত্ব কার এবং এমনটি হচ্ছে কেন? মানে আমাদের শিক্ষকদের দাবি, এই সামান্য একটু দাবি মেনে নিতে সমস্যাটা কোথায় এবং এই সমাধানটা কেন হচ্ছে? আমার প্রশ্ন হচ্ছে এটা এখানে এ পুরোনো। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে এই যে রনি সাহেব কথাটা বললেন সেটা হচ্ছে আসলে এটা কোনো অর্থের সংকট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। উনি যেটা বলছেন সেটাও আমি মনে করি যে আসলে ব্যক্তিগত। এখানে অর্থের কোনো সংকট তেমন একটা নেই। সরকারের অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড এখন পরিচালিত হচ্ছে। এগুলোকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে মানে এ যাচ্ছে। তো আমরা শিক্ষকদের যে দাবি দেওয়া, শিক্ষক যে প্রাপ্তি সেগুলো আমরা সবসময় সরকারের কাছে আমরা যৌক্তিকভাবে সবসময় উপস্থাপন করেছি। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার এবং এটা হচ্ছে এক ধরনের ইগোর ব্যাপার আ মনে হচ্ছে। তো এটা আসলে ২০০৪ সালের দিকে, আজ থেকে ২০ বছর আগে 25% বোনাস শিক্ষকদের জন্য, 50% বোনাস কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক জল গড়িয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, বর্তমান সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু শিক্ষকদের আসলে এই বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো অনেকবার উপস্থাপন করা হয়েছে কিন্তু আসলে কাজের কাজটা আসলে কিছু হয় নাই। প্রত্যেকবার আসলে আমরা এই কথাগুলো আমরা বলি। শিক্ষকরা জাতি গড়ার কারিগর, শিক্ষকতা একটা পেশা আমরা সবসময় বলি। এই দেখেন যে গতবার নির্বাচন হয়েছে, সরকার আবার এই আরেকটা মেয়াদের জন্য ক্ষমতায় আসছে। সেখানে নির্বাচনে আমাদের বেসরকারি স্কুল কলেজে যারা শিক্ষক ছিল, যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, আমরা মনে করি যে সারা বাংলাদেশে একটা সিংহভাগ অংশ সরকার এই নির্বাচনের দায়িত্বটা পালন করেছেন সরকারের সবসময় আন্তরিকতার সহিত। আমরা সবসময় সেই দাবিগুলো নিয়ে আসছি। এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন দাবিগুলো উপস্থাপন করি আমাদের শিক্ষক সংগঠনের মধ্যে অনেক দুর্বলতা আছে, অনেকগুলো বিভক্তি আছে। যে দেখা যায় যে এগুলোকে অনেক সময় আসলে এই আন্দোলন সংগ্রাম যখন হয় বিভিন্ন সময় বিভিন্ন মহল এটাকে আবার রাজনৈতিক মানে ছত্রছায়া কালার দেওয়ার বা রং দেওয়ার চেষ্টা করে। সে কারণে অনেক সময় আন্দোলন এগিয়েও অনেক সময় ব্যর্থতার পর্যবসিত হয়। অনেক সংগ্রাম, অনেক আন্দোলন আমরা এরকম দেখেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে কথাটা রুনি সাহেব বললেন সেটা হচ্ছে পেশাজীবীদের যে সংগ্রাম, পেশাজীবীদের যে আন্দোলন, পেশাজীবীর যে কথা সেটা পেশাজীবীরা সবসময় বলবে, বলতে থাকবেই। তাই বলে যে এটা সরকারের বিরুদ্ধে বলছি আমরা সেরকম না। আমরা সরকারের একটা অংশ, সরকারকে আমরা সবসময় সমর্থন করি। কিন্তু আমাদের কথাগুলো, আমাদের মনের ইচ্ছাগুলো, আমাদের মনের প্রাপ্তিগুলো যে আমাদের চাওয়া পাওয়া সেগুলো তো আমাদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে হবে। শুধু পেশাজীবী যে সংগঠন সেটা আমাদের দেশে নয়। তিনি বলছেন যে উপমহাদেশের বা বিভিন্ন উন্নত দেশগুলোতে প্রত্যেক দেশে এগুলো আছে। কিন্তু এই যে কথাগুলো, আমাদের যে কথাগুলো, আমাদের মনের কথাগুলো, আমাদের অভিব্যক্তিগুলো সেগুলো শুনতে হবে। যারা নির্বাচিত হয়েছেন তাদের একটা দায়িত্ব আছে। আমরা যে তাদেরকে কথা বলছি সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। আমরা বারবার তাদের কাছে সেটা বলেছি। আমরা রাজপথে বলেছি, আমরা বিভিন্ন কি বলে এই বিভিন্ন সেমিনার, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পথসভা, হ্যাঁ? বিভিন্ন মানববন্ধন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বারবার এগুলো আমরা উপস্থাপন করেছি নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু এই যে বাস্তবায়িত হচ্ছে না সেটা হচ্ছে এক ধরনের দুঃখজনক। বাংলাদেশের যে ৯৫ ভাগেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে যে বেসরকারি শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থায় যে পরিচালিত হয় তাদেরকে যদি আপনি একটা সুযোগ সুবিধার মধ্যে বা একটা মিনিমাম সম্মানজনক প্রাপ্তির মধ্যে যদি আপনি না রাখেন, তাহলে দেখবেন যে আমরা মনে করি যে শিক্ষকতা হচ্ছে একটা পেশা। একটা শিক্ষকতায় কাকে আসতে হয়? মেধাবী যারা তারা সবসময় শিক্ষকতায় আসবে, এটা স্বাভাবিক। কারণ মেধাবী ছাত্রছাত্রীকে যদি আপনি শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত না করেন, তাহলে কিন্তু মেধাবী প্রজন্ম সৃষ্টি হবে না। তাহলে মেধাবী প্রজন্মকে যদি এখানে আসতে সৃষ্টি মানে উৎসাহিত করতে আপনাকে সে সমস্ত যোগানগুলো, সে সমস্ত প্রাপ্তি সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখন আপনি যদি একটা জরিপ চালান তাহলে দেখবেন যে বাংলাদেশে কোন স্টুডেন্ট ভালো রেজাল্ট করে কেউ বলতে চাইবে যে আমি শিক্ষকতা পেশায় আসতে চাইবে। দাদা অনেক সেটার কারণ ধন্যবাদ, কি? অনেক ধন্যবাদ, সেটার অনেক কারণ ধন্যবাদ। হচ্ছে আমাদের সময় কম, অপ্রাপ্তি এবং আমাদের সময় কম, অপূর্ণতাগুলো। ধন্যবাদ। অপূর্ণতা রয়ে গেল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আর বাসুদেব দা, আপনার কবিতা শুনবো একটু পরে। আপনি কবিতা জি, বলবেন, আপনি কোন কবিতাটি বলবেন এটা রেডি রাখবেন। আমি মিজান ওকে। রহমান শেলী স্যার আপনার কাছে আসতে চাইবো। যে বিষয়টি হলো একেবারে শেষ প্রশ্ন, আমাদের সময় কম। যে প্রশ্নটি হলো যে শিক্ষকরা তাহলে আসলে করবেটা কি?
শিক্ষকদের কি করণীয়? আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের করণীয় কি? এবং আমাদের শিক্ষক সমাজ তো আপনাদের দিকে তাকিয়ে থাকে। তাহলে আগামী যে ঈদুল আজহা আসছে, সেখানে তারা কি করবে এবং তারা কিভাবে ঈদ পালন করবে? এবং সমন্বয়হীনতা একটা কাজ করছে আমার মনে হয় যেটা। তাহলে এখন কি জি করা যেতে পারে, আপনার কি মনে হয়? জি, আপনাকে অনেক ধন্যবাদ। একটু আগেই আমার একজন সহ আলোচক, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা জনাব অধ্যাপক বাসুদেব কাস্তগীর অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমরা যেহেতু পেশাজীবী আন্দোলন করি, সংগঠন করি, আমরা পেশার প্রতি সম্মান দেখিয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে উপস্থাপন করি। আমরা তো কোনো শ্রমিক সংগঠন না যে আমরা বিভিন্ন রকম কি বলে জ্বালাও পোড়া করে আমরা বাস বন্ধ করে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করব। কিন্তু আমরা সবসময় বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি এবং আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের এই বিষয়গুলো দেখবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে বিগত 5 বছর যে মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন, আমরা অনেকবার বিভিন্ন সংগঠন চেষ্টা করেছি আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে আমাদের বিষয়গুলো সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু সেটা সফল হতে পারিনি এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন আন্দোলন করেছি বিচ্ছিন্নভাবে, সেগুলিতে আসলে সরকারের তেমন একটা কর্ণপাত করেননি। এবং আরেকটি বিষয় আপনার সামনে আমি উপস্থাপন করতে চাই, শুধুমাত্র তো উৎসব ভাতা নয়, আমাদের যে কল্যাণ এবং অবসরের যে প্রাপ্তি, আপনি জানেন আমি এবার নিয়ে আমি 3 টার্ম এই কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে কাজ করছি এবং আমাদের শিক্ষকরা চাকুরি শেষ করার পর কোনোভাবেই সে স্বাভাবিকভাবে তার এই পাওনাটুকু সে পাচ্ছে না। এবং এই যে ঈদে একজন শিক্ষক যখন অবসরে যান তখন কিন্তু তার মাসিক আয়টা সরাসরি বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে সবার কিন্তু অন্যরকম কোনো উপরি আয় অথবা কোনো সুযোগ সুবিধা থাকে না। সেই অবস্থায় একজন শিক্ষক যদি 2 বছর 2.5 বছর এবং অবসর সুবিধা বোর্ডের টাকা পেতে 3 বছর 3.5 বছর লেগে যাচ্ছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিভিন্ন সময় বলেছি, আমরা তখন 2% এবং 4%, 6% আমাদের কাটা হতো এবং বর্তমানে 10% কাটা হচ্ছে। এবং তখন একটি হিসাব দেখানো হয়েছিল যে 10% যদি কাটে তাহলে আমরা আমাদের সকল শিক্ষকদের নিয়মভাবেই স্বাভাবিকভাবেই তাদের পাওনাটা আমরা পরিশোধ করতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2018 সালের পরে অদ্যাবধি আমরা কিন্তু আমাদের যে অবস্থান ছিল আমরা সেই অবস্থানে আছি এবং আমি মনে করি আরো খারাপ অবস্থানের দিকে যাচ্ছি আমরা। মেইন যেই বিষয়টি সরকারকে দেখতে হবে সেটি হচ্ছে বাজেটে আমাদেরকে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বিগত 5 বছরের যদি আপনি ডেটা দেখেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু 2.12, 1.92, 1.91, 1.97 এবং এবার এসে আমরা 1.72-তে নেমে গেছি বিগত বাজেটে। এবং আমরা যে কথাটি আমাদের সামনে একটি রাউন্ড টেবিল আছে, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আমরা আগামী 25 তারিখে একটি রাউন্ড টেবিল করব এবং আমাদের বক্তব্য হচ্ছে এই যে বাজেট আসছে 2024-25 অর্থ বছরে, সেই বাজেটে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সমন্বয় করে আমাদের শিক্ষকদের অবসর, কল্যাণ, বৈশাখী ভাতা, আমাদের উৎসব ভাতা সহ আমাদের শিক্ষকদের সকল রকম সুযোগ সুবিধা কিভাবে বাজেটে সন্নিবেশিত করে আমাদের শিক্ষকদের ন্যূনতম দাবি দেওয়া। এবং আমরা যেটি বলেছি বাড়ি ভাড়া আমাদের সরকারি স্কুল কলেজে যেই পর্যায়ে দেয়া হয় এবং আমাদের চিকিৎসা ভাতা সেটিও বৃদ্ধি করে যাতে করে আমাদের শিক্ষকদের এই ন্যূনতম দাবিগুলো সরকার মেনে নেয়। সেই কারণে আমরা বিশ্বাস করি সরকার যদি আমাদের এই সমস্ত নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার যদি আমাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে আমাদের অবশ্যই
আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা মনে করি এই সরকার শিক্ষা বান্ধব সরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা আমাদের দাবি দেওয়াগুলো পৌঁছাতে পারি। নজরুল ভাই সঠিকভাবে বলেছেন যে আমরা পেশা আন্দোলনে এখানে কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, সরকারের সাথে আমাদের কোনো বিভেদ নাই। আমরা আমাদের পেশার বিষয়ে সরকারের কাছে আমরা আমাদের যে দাবি দেওয়া সেগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করব। জি মিজান স্যার, আমি আপনাকে প্লিজ। একটু কথা অ্যাড করতে চাই। সেটা হলো যে দেখুন, যে আমাদের এই গ্রিন বাংলা চ্যানেলের যে প্রোগ্রামটি মাননীয় শিক্ষামন্ত্রী দেখেন এবং চাপা আপাও দেখেছেন, এবং আমাদের প্রায় আজকে প্রায় 10 জন এমপি আমাদের সাথে যুক্ত আছেন, এবং নতুন সরকারের 10 জন এমপি আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন, এবং আমরা অনেক এটা ধন্যবাদ। করেছি। এবং আরেকটি ব্যাপার হলো যে আমাদের এই প্রোগ্রামটি মানে বহু লোকের কাছে, বিশেষ করে যারা নিয়ম মানে আমি যেটা বলছিলাম যে নীতি নির্ধারণী যারা রয়েছেন, ওনারা কিন্তু অনুষ্ঠানটি দেখেন, এবং গ্রিন বাংলা চ্যানেল সম্পর্কে ওনাদের একটি ধারণা রয়েছে, এবং আমাকে বারবার অনেকে নক করেছেন যে দাদা এটি ভালো কাজ করছেন, কিন্তু বিষয়টি হলো যে এর পরেও তো কাজটি হচ্ছে না। আমার প্রশ্নটি হলো যে সবাই দেখছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ সংসদে কথা বলেছেন, এবং এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সবাই ছিলেন। একটা ক্যাবিনেট যখন মিটিং হয় তখন তো ছিলেন, জিএম কাদের সহ অনেকেই কথা বলেছেন সেখানে। তো এখন আমার কথা হলো যে এর পরেও কেন হচ্ছে না, এর পরেও জি আমি বাধাটা কোথায়? জি আপনার বক্তব্যের সাথে আমি একমত, এবং আপনি যে কথাটি বলেছেন, বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী আহ, ইতিপূর্বে অতি সম্প্রতি আমাদের একটি আন্দোলন হয়েছিল, বিটিএ যে আন্দোলনটি করেছিল, এবং সেই আন্দোলনে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নীতিগতভাবে আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি, এবং আমরা চাপা আপার সাথে আলোচনা করে বৈঠক করে আমরা মাননীয় তখন শিক্ষা উপমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, এবং তার মাধ্যমে আমরা কবি আনোয়ার স্যারের কাছে আমরা নিজেরা গিয়েছি, এবং আমি সেখানে উপস্থিত ছিলাম ব্যক্তিগতভাবে। এবং আমি বিশ্বাস করি এই যে আমরা নিয়মতান্ত্রিকভাবে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় আমি আমাদের মাওসির ডিজি মহোদয় সহ আমাদের শিক্ষা সচিব সহ যারা আছে তাদের মাধ্যমে আমরা এই যে নিয়মতান্ত্রিকভাবে আমাদের কথাগুলো বলছি, এবং আজকে আপনি যে কথাটি বলেছেন আপনার চ্যানেল গ্রিন বাংলা চ্যানেলের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী সহ প্রতিমন্ত্রী সহ যারা এই শুনছেন আমাদের বক্তব্য, তাদের মাধ্যমে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের শিক্ষকদের আপনি শিক্ষায় যদি বিনিয়োগ না করেন তাহলে কিন্তু আপনার যে ভবিষ্যৎ, এই যে আমরা কি বলে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে, আমরা আজকে আমাদের যে মানব সম্পদ লাগবে সেই মানব সম্পদ যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা চলতে পারবো না। এই জন্য আপনি যে কথা বলেছেন আমরা বিশ্বাস করি যে এটির একটি সুরাহা ইতিমধ্যেই আপনার অবগতির জন্য বলি, মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, এবং অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কি পরিমাণ অর্থ বরাদ্দ হলে আমাদের অবসর কল্যাণের আবেদনগুলো সম্পন্ন করা যাবে, এবং শিক্ষার যে নতুন বাজেট সেখানে আমরা কয়েকদিন আগেও গণস্বাক্ষরতার মাধ্যমে একটি সেমিনার হয়েছিল শিক্ষার প্রাপ্তব্য বাজেট, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবু নাসের চৌধুরী স্যার ছিলেন, খলেকুজ্জামান স্যার ছিলেন, রাশেদা চৌধুরী ছিলেন। সেই ক্যাম্পের গণস্বাক্ষরতার মাধ্যমে সেই সেমিনারে আমরা কিন্তু শিক্ষক সংগঠনগুলো আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছি, এবং আমরা আশা করি যে সরকার আমাদের এই দাবিগুলো, ন্যায্য দাবিগুলো সরকার অচিরেই মেনে নেবেন, এবং শিক্ষার মান উন্নয়নে আমরা আমাদের শুধুমাত্র আর্থিক বিষয়ে কিন্তু আমরা শিক্ষার সাথে কথা বলি না, আমরা আমাদের শিক্ষার যে উন্নয়ন, বিশেষ করে বর্তমান যে কারিকুলাম, সেই কারিকুলাম কিভাবে আরো আপডেট করে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে এটাকে আরো যুগোপযোগী করা যায়, এবং শিক্ষামন্ত্রী ইতিমধ্যে বলেছেন প্রয়োজনে সেটি সংস্কার করে যাতে করে শিক্ষক, অভিভাবক এবং সকলের সাথে আলোচনা করে একটি সুন্দর কারিকুলাম দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু আমরা সরকারের সাথে কাজ করতে চাই। আমরা সকল শিক্ষক সংগঠনগুলো সরকারের সাথে সহযোগিতা করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। সেই কমিটমেন্ট আপনাকে আমি আজকে গ্রিন বাংলা চ্যানেলের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী সহ যারা শুনছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। আমরা মনে করি যে শিক্ষার যে কোনো বিষয়ে আইএলও ইউনেস্কোর যে নীতিমালা সেই অনুযায়ী অবশ্যই যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করে আপনাকে শিক্ষার আইন, শিক্ষার কারিকুলাম
এবং শিক্ষা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত আপনি সেখানে নিতে হবে। আমাদেরকে বাইরে রেখে, শিক্ষক সংগঠনগুলোকে বাইরে রেখে আপনি কোনো শিক্ষার উন্নয়ন আমি মনে করি সম্ভব নয়। স্যার ধন্যবাদ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান একেবারে প্রায় শেষের দিকে, আমরা দুটি গান শুনতে চাইবো, আপনি সাথে থাকুন। আর সময় বোধহয় পাবো না, তারপরে যদি সময় পাই তাহলে এত শেষ কথাটা শুনবো। সুশান্ত রয়, আমরা এখন গান শুনবো, কোন গানটি শোনাবেন? হ্যাঁ, এবার আমি একটা হচ্ছে বাউল গীতিকার, তিনি হচ্ছেন সালাম সরকার, ওনার একটি গান করব। হ্যাঁ, নিশ্চয়ই শোনান। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবনে রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনে রে বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজন। অন্ধের চোখের মনি তুমি, সাথে না ধন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার রে বন্ধু, তুই আমার জীবন। একবার যদি পাইতাম তোরে করিতাম যত, একবার যদি পাইতাম তোরে করিতাম যত, অঙ্গেতে ছিটাইয়া দিতাম শীতল দন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। নগরে বন্ধ করে ঘুরি পাইতে দর্শন, নগরে বন্ধ রে ঘুরি পাইতে দর্শন, কয়েছে মনে হইলে তুই
রে তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমার নাম দেখলে আমার ঘরে রায়না মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুশান্ত রায়। আমরা সালাম সরকার একটি গান শুনলাম, চমৎকার গান। আসলে কি ওই গানের সাথে বাজনা না থাকলে ওই যে আমরা বলি যেটা, যে বাজনা ছাড়া গান আর চুন ছাড়া পান, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো অসুবিধা নয়, আমরা গান শুনলাম। আগামীতে হয়তো কোনো একটি সময় আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো। আমাদের সময় একেবারে আজকে নেই। ভালো গান 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 গেয়েছেন, চমৎকার, এবং দর্শক শ্রোতা রয়েছে অনেকে সারা বাংলাদেশ থেকে। তো আমি আসলে সবাইকে আর বলতে পারছি না, মানে সবার যে কমেন্টগুলো আমি শোনাতে পারছি না। তবে আমি একটু জানিয়ে রাখি যে আমাদের সাথে নরসিংদী থেকে রয়েছেন, দিনাজপুর থেকে রয়েছেন, মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে অনেকে রয়েছেন, মোংলা থেকে রয়েছেন, সাতক্ষীরা থেকে রয়েছেন, দেবহাটা থেকে, খুলনা যশোর থেকে রয়েছেন আমাদের সাথে দর্শক শ্রোতা। এরপর সিলেটের বিয়ানীবাজার, মৌলভীবাজার এখান থেকে রয়েছেন, ফেনী থেকে রয়েছেন, আমাদের চাঁদপুর থেকে দর্শক শ্রোতা রয়েছেন, প্রায় অনেক জায়গা থেকেই দর্শক শ্রোতা রয়েছেন, শুনছেন আমাদের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ যারা রয়েছেন। তো আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আমরা এখন বাসুদেব দাদা একটি কবিতা শুনবো। দাদা কোন কবিতাটা শোনাবেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, এখন বলুন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমি ছোট্ট একটি ছড়া পড়বো। তো আমি একটু আগে বলে রাখি যে আমাদের আসলে এই শিক্ষক সংগঠনের দুজন নেতা ছিলেন, তারা চমৎকার আলোচনা করছেন। আসলে অনেক কথা বলার আছে, হ্যাঁ, বলা যায়, সময় নাই, বলছি না। তবে আমি হ্যাঁ সংক্ষেপে হ্যাঁ। একটু একটা লাইন সেটা বলি। সেটা হচ্ছে আসলে শিক্ষকদের অনেক দাবি, শিক্ষকদের আমি মনে করি যেগুলো শিক্ষকদের দাবি নয়, আমাদের রাষ্ট্রের কথা, এর সাথে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট আছে। তো এগুলো যদি বাস্তবায়িত হয়, আমরা মনে করি যে শিক্ষকদের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। তো এইগুলো আসলে শুধুমাত্র অর্থের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলো এখানে সবগুলো আসছে। একদিন আশা করব যে আমরা এই জিনিসগুলো হয়তো বাংলাদেশে বাস্তবায়িত হবে। এই আশা আমি রাখি। আমি আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই, ঈদ মোবারক জানাই। আমি ছোট্ট একটি ছড়া পড়ে আপনাদের শোনাচ্ছি। আমার ছড়ার নাম হচ্ছে ঈদের মর্মবাণী। অনেক আগে লেখা একটি লেখা আমি এখানে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে একজন আহ, ছোট্ট শিশু তার বাবার কাছে ঈদের মর্মবাণীটা ব্যাখ্যা করছে কিভাবে। বলছে, বা ছড়ার নাম ঈদের মর্মবাণী। বলছে, বাবা শোনো খোকন, বলছি ঈদের মানে, ঈদকে খুঁজো ভালোবাসায় সম্প্রীতির এক গানে। তোমার মাঝে যে আনন্দ তা করো আজ ভাগ, মনকে করো উদার তুমি, আজ কোনো নয় রাগ। আনন্দহীন বঞ্চিত আর নিপীড়িত জনে ঈদের খুশি বিলিয়ে দাও আনন্দময় মনে। এমন ঈদের মাঝে আছে ঈদের মর্মবাণী, তেমন ঈদের আলোয় ভরাও তোমার হৃদয় খানি। বাহ ধন্যবাদ সবাইকে, ভালো বাহ বাহ থাকবেন। বাহ, চমৎকার। সবাইকে ঈদ মোবারক। সুশান্ত রায়কে আমি একটু অভিনন্দন জানাই। তার কাছ থেকে আমি চমৎকার দুটো গান শুনলাম, ভবিষ্যতে আরো গান শোনার প্রত্যাশা রইল। চমৎকার তার গলা, সেজন্য তাকেও আমি ধন্যবাদ জানাই, এবং আমার সাথে যারা এখানে অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই, সে সাথে ধন্যবাদ জানাই আমি কৃষাণ হালদারকে তার চমৎকার উপস্থাপনার জন্য, চমৎকার বিষয়বস্তু আজকের এই গ্রিন বাংলা চ্যানেলে নিয়ে আসার জন্য। গ্রিন বাংলা চ্যানেলের পরিবারের সকল সদস্যকে আমি ঈদ মোবারক জানাই। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আসলে একেবারেই শেষে চলে এসেছি। দাদার কবিতা শুনলাম, চমৎকার কথা। ওই কথাটাই, যে সম্প্রীতি যদি না থাকে সবার ভিতর, তাহলে আসলে হবে না। তো ঈদের অনুষ্ঠান বলুন, যে কোনো অনুষ্ঠান, আমরা সবাই রয়েছি একসাথে, এবং একসাথে আমরা থাকবো।
তো আজকে অনুষ্ঠান আমাদের শেষ করতেই হবে, উপায় নাই। তো আমি একটু জানিয়ে রাখি যে গ্রিন বাংলা চ্যানেলে আজকে ঈদ আনন্দ আড্ডায় আমাদের সাথে যুক্ত ছিলেন মিজানুর রহমান শেলী, সভাপতি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা মহানগর। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম রনি, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বাসেস, নিউ ইয়র্ক আমেরিকা থেকে উনি যুক্ত ছিলেন। আমাদের সাথে ছিলেন অধ্যাপক বাসুদেব খাস্তগীর, বিশিষ্ট কলামিস্ট, লেখক, প্রাবন্ধিক ও গীতিকার, চট্টগ্রাম বাংলাদেশ থেকে ছিলেন। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাসুদ হাসান তুর্ন, কিন্তু দুঃখজনক যে ওনার কথা আমরা শুনতে পেলাম না, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। উনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে ছিলেন সুশান্ত রায়, সঙ্গীত শিল্পী রংপুর থেকে ছিলেন, এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিয়াজুল হাসান। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং গ্রিন বাংলা চ্যানেলের সাথে থাকবেন। আগামীকালকে আমাদের তৃতীয় দিনের ঈদের সাহিত্য আড্ডা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।